আমাদের আজকের যে ক্লাস সেই ক্লাসে কন্টেন্টের এবং আমরা কোয়েশ্চেনটা শুরু করে তোমাদের বলে রাখি আজকে আমরা প্রায় 50টি এমসিকিউ সলভ করব। ঠিক আছে, এমসিকিউ সলভ করব এবং এমসিকিউর পাশাপাশি কিছু আমরা এক্সট্রা ইনফরমেশন দেব। এবং আজকের এমসিকিউগুলো বিসিএস এর বিগত বছরের প্রশ্ন, ম্যাটের প্রশ্ন, ড্যাটের প্রশ্ন, অর্থাৎ এই জায়গাগুলো যে বিগত বছরগুলোতে টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্সের উপর আমরা কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, টেন্স এবং কন্ডিশনাল। সো এই দুইটা টপিকের আমরা বিসিএস ম্যাথ ড্যাটের প্রশ্ন সলভ করব এবং কেন সলভ করব এটা তোমরা পরীক্ষা যখন দিবা তখন বুঝতে পারবা যে এগুলো রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু তোমাদের হয়ে থাকে। হ্যাঁ, তো চলো আমরা আমাদের প্রথম প্রশ্নটা একটু সলভ করি। প্রথম প্রশ্ন দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021-22 সেশন একটা কোয়েশ্চেন। তো তোমরা একটু যারা ক্লাসটি করছো একটু বলো। হ্যাঁ তাসফিক রানা, আমি চিনতে পারছি তোমাকে, সমস্যা নেই। দেখো, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দিস সেন্টেন্স, শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমোরো। এটা ম্যাট অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন 21-22 সেশনের। তো তোমরা যারা ক্লাসটি করছো, হ্যাঁ যে কয়জনই উপস্থিত আছো একটু চেষ্টা করবা কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য, যদি পারো তাহলে একটু চেষ্টা করবা। আর সমস্যা নেই, আমি তোমাদের বিস্তারিত সলভ করে দেবো। দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দিস সেন্টেন্স। এখানে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, কি বলতো, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমোরো। তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং বলছে যে এটা কোন টেন্স। দেখো, তো টেন্সের ক্ষেত্রে তোমাদের আমি শর্টকাট একটা বিষয় বলি, টেন্স যদি কখনো আইডেন্টিফিকেশনটা আসে একটা বাক্য দিয়ে, যদি তোমাদের কখনো বলে যে এটা কোন টেন্স, একটা বাক্য দিয়ে যদি কখনো তোমাদের বলে এটা কোন টেন্স, এটা আইডেন্টিফাই করার মতো ইজি বিষয় আর কিছু নাই। আইডেন্টিফাই কিভাবে করবা, যেটা দেখবা আইএনজি যুক্ত ভার্ব তার নিচে লিখবা সেটা হচ্ছে কন্টিনিউয়াস, আর যেটা ভিতরে থাকবে তার অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে তার নিচে লিখবা কি পারফেক্ট টেন্স। ঠিক আছে, পারফেক্ট টেন্স। আর কনসেপ্ট অনুযায়ী কিছু সাধারণ বিষয় মনে রাখবা, যেমন আমরা জানি অ্যামিজার সবসময় প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। অ্যামিজার কোথায় ব্যবহার হয়? অ্যামিজার কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, তাই না? ওয়াজ আর পাস্ট টেন্সে ব্যবহার হয়, হ্যাভ হ্যাজ প্রেজেন্টে ব্যবহার হয়, হ্যাড পাস্টে ব্যবহার হয়, শ্যাল উইল মানে কিন্তু ফিউচারে ব্যবহার হয়, তাই না? তো এখন দেখো এখানে আমরা টেন্সটা নির্ধারণ করে কি দেখে, টেন্সটা নির্ধারণ করে আমরা ভার্ব দেখে, কি দেখে ভার্ব দেখে। তার মানে এখানে দেখো আইএনজি যুক্ত আছে, আইএনজি যুক্ত মানে আমরা জানি সেটা কন্টিনিউয়াস, আর তার পূর্ব অক্সিলারি ভার্ব কি শ্যাল উইল বি আছে। তো আমরা জানি শ্যাল বি বা উইল বি এটা মানে ফিউচারে বসে, তারপরে আমরা দেখতে পেলাম এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কি? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা যেতে পারি, এটা ম্যাথ 21-22 সেশন। I had been studying English for 5 years before I moved to the USA. বলো তো এটা কি হবে? বলো, বলো এটা কি হবে? যারা ক্লাসটি করছো 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার করার ট্রাই করো। দেখো, আই হ্যাড বিন স্টাডিং, তো আমি আগেই বলেছি দুইটা জিনিস মনে রাখবা, যেখানে আইএনজি পাবা আইএনজি মানে লিখে নিবা সেটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। এটা ভি3 মানে পারফেক্ট, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস পাইলাম। এখন সেটা প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস নাকি ফিউচারের পারফেক্ট কন্টিনিউয়াস, এটার জন্য আমাদের এই অক্সিলারিটা দেখতে হবে। এখন এই অক্সিলারি তোমাকে মুখস্থ করতে হবে না আইডেন্টিফিকেশনের জন্য। কেন মুখস্থ করতে হবে না? কারণ আমরা জানি হ্যাডটা বসে কোথায়, প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, হ্যাড বসে এমনিতে নরমালি পাস্ট টেন্সে। তার মানে এটা ভি3 মানে পাস্ট পারফেক্ট, আর আইএনজি মানে কি? আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই হিসেবে এটার অ্যান্সার কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমরা পরবর্তী প্রশ্নটা একটু সলভ করি। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 21-22 সেশনের কোশ্চেন। দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করবো, সমস্যা নাই। এরপর আমরা বিসিএস এর প্রশ্ন সলভ করব, অর্থাৎ টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে যে ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে হয়েছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা বিসিএস এ বলো, সেই সকল প্রশ্ন আমরা আজকে সলভ করে দেবো তোমাদের। দেখো, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দিস সেন্টেন্স, শি উইল বি স্টার্টিং, এটাও সেম। স্টার্টিং এর আইএনজি মানে কন্টিনিউয়াস, তাহলে এটা কি প্রেজেন্টের কন্টিনিউয়াস নাকি পাস্টের কন্টিনিউয়াস নাকি ফিউচারের কন্টিনিউয়াস, এটার জন্য আমার দেখতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা শ্যাল উইল আছে, তো শ্যাল উইল মানে সেটা ফিউচার, তার মানে নরমালি এটার অ্যান্সার কি হবে? নরমালি এটার অ্যান্সার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কি হচ্ছে বলো তো?
ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? চলো আমরা আরো কিছু কোশ্চেন দেখি। আমরা আরো অনেকগুলো কোশ্চেন দেখবো, সব একই ধরনের না। বলো এটা অ্যান্সার বলো, এখানে গ্যাপ দেখি, এটার প্রশ্নের অ্যান্সার করো। যারা ক্লাসটি করছো তোমরা 5 নম্বর প্রশ্নের একটু সঠিক অ্যান্সার করার ট্রাই করো, দেখি ভাইয়া কে কে পারো। বলো বলো কি হবে? দেখো, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম, এরকম যখন একটা এক্সপ্রেশন থাকবে এর পরবর্তী ভার্বটা তোমরা অ্যান্সার করবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি করবা বলো তো? এর পরবর্তী যে টেন্সটি থাকবে সেটাকে তোমরা অ্যান্সার করবা প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে পারফেক্টের জন্য একটা ভি3 লাগে, আর প্রেজেন্টে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ থাকবে অক্সিলারি ভার্ব, তারপর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে অপশন বি। অ্যান্সার হচ্ছে কি বলো তো? অপশন বি। দেখো পরবর্তী আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 19-20 সেশনের একটা কোশ্চেন। আলম ড্যাশ ইন ঢাকা ফর 10 ইয়ার্স। আলম ড্যাশ ইন ঢাকা ফর 10 ইয়ার্স। ইকরা আলিনা বলছো যে ভাইয়া আপনার কাছে একটা অনুরোধ, ভাইয়া যদি মেডিকেলের জন্য ইংরেজি একটা সাজেশন ক্লাস নিতেন তাহলে অনেক ভালো হতো। আগেরবার আপনার ইংরেজি ক্লাস থেকে জিএসটি তে অনেকগুলো হুবহু কমন আসছিল, আলহামদুলিল্লাহ। তোমার সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা আসপেক্ট সিরিজের পেজে আমি টোটাল মেডিকেলের জন্য টোটাল 5টা ক্লাস নিয়েছি ভাইয়া। গতকালকেও একটা নিয়েছি, গতকালও হয়েছে, বুঝছো? সো শুধু একটা সাজেশন ক্লাস না, আমি টোটাল 5টা ইংরেজি ক্লাস নিয়েছি ভাইয়া। সো তুমি হয়তো বা জানতে না বা খেয়াল করো না, আমরা আসপেক্ট সিরিজের পক্ষ থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমি ইংরেজি 5টি ক্লাস ইতিমধ্যে নিয়েছি এবং আমাদের ইংরেজি ক্লাস আমি শেষও করে ফেলছি, বুঝছো ইকরা? তো হয়তো বা তুমি খেয়াল করো নাই, বাট এখনো রেকর্ড আছে, চাইলে করে নিতে পারবা। ঠিক আছে, গতকালকেও একটা হয়েছে। দেখো, যেটা মনে রাখবা সেটা হচ্ছে কোনো বাক্যে কখনো যদি সিন্স এবং ফর দ্বারা সময় উল্লেখ থাকে অথবা হাউ লং থাকে, কি সিন্স ফর এবং হাউ লং যখন একটা বাক্যে থাকবে সেই বাক্যটা কোন টেন্সে করবা জানো? সেই বাক্যটা কোন টেন্স করবা? সেই বাক্যটা করবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি করবা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি করবা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্টের জন্য একটা ভি3 লাগবে, কন্টিনিউয়াসের জন্য একটা আইএনজি লাগবে। কন্টিনিউয়াস মানে আইএনজি আর পারফেক্ট মানে ভি3। আর প্রেজেন্টের জন্য আমরা জানি কি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার হবে, হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার হবে। তাহলে অ্যান্সার কোনটা দেখো তো? এই যে হ্যাজ বিন লিভিং, অর্থাৎ সিন্স এবং ফর দ্বারা, সিন্স এবং ফর দ্বারা যখন একটা সময় নির্দেশ করবে, যখন সময় নির্দিষ্ট করে বলবে, তখন আমরা সেই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আজকের ক্লাসটা যারা করছো মনোযোগ সহকারে করো, তোমার কাছে সহজ মনে হোক বা কঠিন মনে হোক, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, প্রশ্ন যখন পরীক্ষা দিবা তখন বুঝতে পারবে আসলে কিভাবে কোন ধাঁচে প্রশ্নটা হয়েছিল। তো স্টুডেন্টরা সবসময় একটু বেশি বোঝার ট্রাই করে, যেভাবে এটা হয়তো বা লাগবে না। ভাই তুমি যদি বোঝো তাহলে লাগবে না, তুমি যদি বোঝো কোনটা লাগবে তাহলে তোমার ক্লাসের কোনো প্রয়োজন নেই, তাই না? তো একটা শিক্ষার্থী, অবশ্যই শিক্ষার্থী থেকে একটা শিক্ষক সবকিছু বেটার বুঝবে, সবকিছু না বুঝুক অন্তত কোনটা ইম্পর্টেন্ট বেশি এতটুকু বেটার বুঝবে বলে আমি মনে করি। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করি। দেখো 7 নাম্বার, এটা হচ্ছে 19-20 সেশনের একটা কোশ্চেন। এটা আছে, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াসের জন্য কি লাগে? আইএনজি লাগে, পারফেক্টের জন্য ভি3 লাগে, আর প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ। দেখো এই দুটাই তো হচ্ছে না। এখন যদি আমি এটা আইডেন্টিফাই করি, এটা আইএনজি আছে মানে এটা কন্টিনিউয়াস, ভি3 আছে মানে পারফেক্ট।
আর হ্যাড তো পাস্টে বসে, তার মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এটা করো, আইএনজি মানে কন্টিনিউয়াস, ভি3 মানে পারফেক্ট, আর হ্যাজ তো কোথায় বসে, প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, হ্যাজ বসে প্রেজেন্টে, তার মানে এটা কি প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ক্লাসগুলো আসপেক্ট সিরিজের ইউটিউব ফেসবুক পেজ দু জায়গাতেই পাবা, সমস্যা নেই। দেখো আমরা কিছু কোশ্চেন সবই সলভ করাবো, চিন্তার কিছু নাই। দেখো পনেরো নম্বর প্রশ্নটা একটু তোমরা দেখো তো, এটার অ্যান্সার কি হবে। হুইচ, এটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের 19-20 সেশনের একটা কোশ্চেন। দেখো, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক রফিক ড্যাশ হোয়াইল উই আর হ্যাভিং ডিনার। বলো। এখন সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি যদি একদম তোমাদের রিয়েলিটি কথা বলি, সিনোনিম অ্যান্টোনিম এমন একটা বিষয়, কেউ 2000 পরেও আসলে কমন পাওয়ার সম্ভাবনাটা গ্যারান্টি দিতে পারবে না, কেউ আবার 100টা পরেও কমন পেয়ে যাবে, ঠিক আছে। সো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমার ক্লাস সংখ্যা মাত্র 5টি, আমি 5টির এখানে প্রতিদিন 2টা করে টপিক পড়াবো ইংরেজির। সো গ্রামার টপিকই থাকবে মূলত, আমরা একদিন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ভোকাবুলারি টপিকটা আমরা সব মিলে একদিন জাস্ট দেখাই দিব, ঠিক আছে। দেখো এখানে বলছে হোয়াইল, সো হোয়াইল এই নিয়মটা কেন দিলাম এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হোয়াইল অথবা হোয়েন, এটা মনে রাখবা। হোয়াইল এবং হোয়েন এমন একটা বিষয়, হোয়াইল এবং হোয়েন এমন একটা বিষয়, একটার ক্লজ থাকবে পাস্ট ইনডিফিনাইটে, আর একটা ক্লজ থাকবে পাস্ট কন্টিনিউয়াসে। একটা থাকবে পাস্ট ইনডিফিনাইট, আর একটা থাকবে পাস্ট কন্টিনিউয়াস। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া যে কোনটা কিভাবে থাকবে, কি করে বুঝবা। এবার দেখো, অবশ্যই গ্যাপ থাকবে এক পাশে, হয় এখানে অথবা এখানে, যে কোনো এক জায়গায় তো গ্যাপ থাকবে, যে কোনো এক জায়গায় কি গ্যাপ থাকবে। তো এক্ষেত্রে তুমি যেটা করবা, যেটা গ্যাপ নাই সেটা কোন টেন্সে। দেখো এইটা গ্যাপ নাই, এটা কোন টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস পাইলাম, এটা কি পাস্ট কন্টিনিউয়াস পাইলাম। যেহেতু আমরা এটা পাস্ট কন্টিনিউয়াসটা পেয়েছি, তাহলে আমার বাকি যেটা থাকবে সেটা কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস আমরা পেয়ে গেছি, তাহলে আমার বাকি থাকলো কি পাস্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইটের ভার্বটা কি সবসময় V2 ফর্ম থাকে, কি হয় সবসময় V2 ফর্মে হয়, কি হয় বলো তো V2। তাহলে V2 কি, এই যে 4 এর V2 হচ্ছে ফন্ট, কি হবে ফন্ট, ক্লিয়ার। তার মানে 15 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এ। সো এটা তোমাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, হোয়েন এবং হোয়াইল, হোয়েন এবং হোয়াইল যখন থাকবে, হোয়েন এবং হোয়াইল যখন থাকবে তখন একটা ক্লজ থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, অপরটি থাকবে পাস্ট কন্টিনিউয়াস। তো এই ক্ষেত্রে অ্যানসার করার টেকনিকটা তুমি কিভাবে অ্যানসার করবা পরীক্ষার হলে। সো তুমি কি বুঝবা কোনটা কি, আগে দেখবা যে যেটা বাক্যে দেওয়া, বাক্যে কোনটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে তার অপরটা অ্যানসার করে দাও। এখানে দেখছি পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে, তাহলে আমার বাদ থাকলো কি পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হিসেবে আমরা অ্যানসারটা কি করব, V2, কি করব V2। সেই হিসেবে আমাদের অ্যানসার হবে কি অপশন এ। সেই হিসেবে আমাদের অপশন কি হবে বলো তো, অপশন এ হবে, ক্লিয়ার। দেখো আমি কয়েকটা, আমি আবার আসবো, সব চিন্তার কিছু নাই, আমি প্রথমে বেছে বেছে সলভ করাচ্ছি। দেখো 23 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু অ্যান্সার করো। আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। এই প্রশ্নটা তোমরা নোট ডাউন করে রাখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। আইডেন্টিফাই দ্য রাইট টেন্স, এই যে রুলসটা আমি বললাম, এই রুলসটা কিন্তু পরীক্ষা আসার মতো, এবং ছোটবেলা থেকে এটা পড়তেছো। বিফোর আফটার, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুলস এবং খুব ইজি একটা রুলস। দেখো আমি যদি তোমাদের একটু ডিটেলস বলি, বিফোর এবং আফটার, ফার্স্ট ইনডিফিনাইট, আফটার প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট,
দেখো এই রুলসটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা অবশ্যই তোমাকে কি বলো তো মনে রাখতে হবে। এখানে মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখবা, বিফোর, বিফোর মানে কি পূর্বে, তার মানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট। এখন কথা, বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট হয় পরে কি হবে, বা আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট হয় পূর্বে কি হবে। সো একটা পাস্ট পারফেক্ট হলে অপরটি পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে, একটা যখন পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্সার করবা তাহলে অপরটি কি অটোমেটিক পাস্ট ইনডিফিনিট অ্যান্সার করতে হবে। তাহলে বিফোর মানে পূর্বে, পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট, আর বাকি যেটা থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্সার করতে হবে। তাহলে এখানে কি বিফোর, বিফোরের পরে পাস্ট পরে তো আছে পাস্ট ইনডিফিনিট, বাট আমার লাগবে কি, লাগবে বিফোরের পূর্বে। বিফোরের পূর্বে কি পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্টের রুলসটা কি, অক্সিলারি ভার্ব থাকবে হ্যাড, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যান্সার নরমালি হয়ে গেল। অ্যান্সার নরমালি কি, নরমাল অ্যান্সার সি। কি বলো তো ভাইয়া, এটা নরমাল অ্যান্সার হয়ে গেল অপশন সি। নরমাল এটা অ্যান্সার কি অপশন সি। দেখি 24 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সার করো, কে কে পারো। 24 নম্বর প্রশ্নটা একটু সঠিক অ্যান্সার করার ট্রাই করো, দেখি যারা উপস্থিত আছো। দেখো দেখো 24 নম্বর ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। সো আমরা এটা কন্ডিশনাল সেন্টেন্স, কি বলো তো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার, একটা জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল। জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই হচ্ছে আমাদের টোটাল চার প্রকার কন্ডিশনাল সেন্টেন্স। ডান সাইড কি দেখা যাচ্ছে না, কিভাবে জুম করে দেয় বুঝলাম না, দেখি জুম ফ্রি করে দেয়, আমি দিচ্ছি এটা না ঠিক আছে, এত দূরে না, এত দূরে না, একটু জমিন ঠিক আছে ঠিক আছে এখান থেকে। দেখো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার ধরনের, এখন কি দেখা যায়, আশা করি এখন সব দেখা যায়, ঠিক আছে, আশা করি এখন সব দেখা যায়। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স চার ধরনের, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনালটা হচ্ছে একটু ব্যতিক্রম, এটার রুলস হচ্ছে যখন চিরন্তন সত্য বোঝাবে তখনই জিরো কন্ডিশনাল ব্যবহার হয়। কি বোঝায় বলতো, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। সো জিরো কন্ডিশনাল মনে রাখার জন্য তোমাকে যে জিনিসটা সবসময় মনে রাখতে হবে, চারটা জিনিস আমি বলবো, এই চারটা জিনিস মনে রাখলে এর বাইরে জিরো কন্ডিশনাল কখনো কোথাও আসে নাই, ভবিষ্যতে আসবে বলে মনে হয় না। চিরন্তন সত্যের ক্ষেত্রে মনে রাখবা, যদি তুমি পানিকে ফ্রিজে রাখো পানি কিন্তু বরফ হবে, পানিকে যদি ফোটাও পানি বাষ্প হবে। দুইটা হয়ে গেল। কি কি, পানিকে ফ্রিজ করলে পানি বরফ, পানিকে ফোটালে পানি বাষ্প, দুটো হয়ে গেল। আর দুইটা আরো সহজ, শীতকালে শীত লাগে, গরমকালে গরম লাগে, এই চারটা মনে থাকবে। জিরো কন্ডিশনালে চারটা বাক্য মনে রাখলে হবে। যেমন এখানে ওয়াটার ফ্রিজেস, এখানে হোয়েন ওয়াটার ফ্রিজেস মানে এটা। আর জিরো কন্ডিশনালের রুলসটা হচ্ছে দুইটা টেন্সই, দুই পাশের ক্লোজটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দুই পাশেরটাই প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ফার্স্ট কন্ডিশনালে এক পাশে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট আর এক পাশে ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার, আমরা দেখবো এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে। এখন শুধু আমরা জিরোটা দেখি, মানে চিরন্তন সত্য, তার মানে এটা ইট টার্নস ইনটু আইস। পানিকে যদি ফ্রিজে রাখো পানি অবশ্যই কি হবে, পানিকে ফ্রিজ করলে পানি অবশ্যই ঠান্ডা হবে, বরফ হবে।
তাহলে এটাও পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ওটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছেই। আর প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কি হয়? ভার্বের সাথে ইএস অথবা ইএস যুক্ত হয়। তার মানে সঠিক অ্যান্সারটা অপশন বি নাম্বার। দেখি 25 নম্বর প্রশ্নটা একটু এখন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখে অ্যান্সার করো তোমরা। যারা ক্লাসটি করছো একটু মনোযোগ সহকারে তোমরা অ্যান্সার করো যে এটা সঠিক অ্যান্সার কি হতে পারে বলে মনে করো। বলো। দেখো ইয়েস্টারডে, কোনো বাক্যে যদি থাকে ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স, লাস্ট, এগুলো কোনো বাক্যে থাকলে সেই বাক্যটাকে অ্যান্সার করবা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি টু ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে দেখো 4টা বাক্যে ইয়েস্টারডে আছে, তার মানে এটা অ্যান্সার করতে হবে পাস্ট ফর্ম। আর গোয়ের পাস্ট সরাসরি ওয়েন্ট। গোয়ের পাস্ট কি? সরাসরি ওয়েন্ট। গো এর পাস্ট হচ্ছে সরাসরি ওয়েন্ট হবে। হ্যাঁ, তার মানে আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি। সঠিক অ্যান্সার কি? অপশন ডি। সো এই যে এক্সট্রা ইনফরমেশন এগুলো মনে রাখবা। ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স, লাস্ট এগুলো কোনো বাক্যে থাকলে সেই বাক্যটিকে অ্যান্সার করবা কি? পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে একটা বিসিএস এর কোয়েশ্চেন। হ্যাঁ, এটা বিসিএস এর কোয়েশ্চেন। দেখো পরবর্তী 26 নাম্বারটা একটু অ্যান্সার করো দেখে। 26 নাম্বারটা একটু অ্যান্সার করো। যে যে উপস্থিত আছো একটু চেষ্টা করো অ্যান্সার পারো কিনা দেখো। টিচার সেড, অর্থাৎ চিরন্তন সত্য বাক্য। আমরা জানি চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত সত্য, এগুলা বোঝালে সেই বাক্যটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। আর এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত হবে, অর্থাৎ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা তুমি যেখানে বসাও অলওয়েজ এটাই হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কি হবে বলো তো ভাইয়া? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা নেক্সট ক্লাসটা তোমাদের ভয়েস ন্যারেশন, রাইট ফরওয়ার্ড ভার্ব এগুলো নিয়ে হবে, তখন ওইগুলো আরো ইম্পর্টেন্ট তোমাদের থাকবে। পরবর্তী ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে সবাই থাকবে। আজকে অমনোযোগী থাকতে বলছে এমন না। 27 নম্বর প্রশ্নটা একটু দেখো তো। এটা হচ্ছে দুইবার বিসিএস আসছে, একটা 31তম, একটা হচ্ছে 29তম। হ্যাঁ, হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম। দেখি এটা কে কে পারো। 27 নাম্বারটা যারা উপস্থিত, যদি সম্ভব হয় একটু অ্যান্সার করার ট্রাই করো। যারা উপস্থিত আছো একটু অ্যান্সার করার ট্রাই করো, এটা সঠিক অ্যান্সার কি হবে। দেখো হি সেড দ্যাট, আমরা দেখছি প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে। কিভাবে বুঝলাম পাস্ট টেন্স? এই যে সে, এটা তো V1, এটার V2 কি বলো তো? সেড। এটার V2 কি? সেড। তো তার মানে V2 মানে কি? এটা পাস্ট টেন্স। আর প্রিন্সিপাল ক্লজ পাস্ট মানে সাবঅর্ডিনেট ক্লজটা তোমাকে ম্যান্ডেটরি পাস্ট টেন্সে করতে হবে। ম্যান্ডেটরি কি করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। কি করতে হবে? ম্যান্ডেটরি পাস্ট টেন্সে করতে হবে। এখন এটাও পাস্ট না, এটাও পাস্ট না, শুড কিন্তু পাস্ট। এটা উচিত অর্থে ব্যবহার, এটা মনে রাখবা, কোনো কিছু উচিত অর্থে। আর উড হচ্ছে পাস্ট, উইল, শ্যাল দুইটারই পাস্ট হচ্ছে উড। তার মানে প্রিন্সিপাল ক্লজ কখনো যদি দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা তোমাকে অলওয়েজ পাস্ট টেন্সে করতে হবে। এটার সিকোয়েন্স তোমাকে মেনটেন করাই লাগবে। এটা পাস্ট আছে মানে ওটাও পাস্ট হবে। তার মানে পাস্ট কোনটা? উড হচ্ছে পাস্ট। উড কি বলো তো ভাইয়া? উড হচ্ছে পাস্ট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাকে একটু জানাও। আর এখানে আমরা বিসিএস এ যতগুলো আছে সবগুলো নিয়ে আসছি, মানে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, বিষয়টা এমন না যে বেছে বেছে নেওয়া আসা। যেগুলো বিসিএস এর টেন্স থেকে আসছে এগুলো আমরা সলভ করিয়ে দিচ্ছি তোমাদের, কারণ বিসিএস এর কোশ্চেন সলভ করাও তোমার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে অসুবিধা হলে কোশ্চেন করবা। 28 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সার করো। আই হ্যাভ বিন লিভিং ঢাকা ড্যাশ 2000। হ্যাঁ,
দেখো আমি যখন বলবো 2000 তখন একটা শুরুর সময় বলা আছে, তুমি যাই করো, মনে করো এখানে বসবাস করছো, তার মানে একদম কখন থেকে, 2000 সাল থেকে, তখন চেঞ্জ। বাট আমি বললাম 40 বছর ধরে, তো 40 বছর যখন বলবো তখন কিন্তু আর শুরু কখন এটা বলা নাই, মোট একটা সময় বলো, তখন হবে ফর। আবার বললাম ফেব্রুয়ারি মাস থেকে আমি ঢাকায় আসছি, তো একদম শুরুর সময় কি ফেব্রুয়ারি, এটা বলা আছে, বাট বললাম 4 মাস ধরে ঢাকায় আছি, তো এটা কিন্তু শুরুর সময় বলা যায়, এটা মোট সময়, তখন হবে ফর। আমি বললাম মঙ্গলবার থেকে আমি অসুস্থ, তো কখন থেকে একদম শুরুর সময় বলা, তখন চেঞ্জ। আমি বললাম 4 দিন ধরে আমি অসুস্থ, এখানে 4 দিন বলা, তখন ফর। আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখন থেকে, একদম শুরুর সময় বলা, সকাল, তাহলে চেঞ্জ। বললাম 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, মোট সময় বলা, তখন সেটা ফর। তাহলে এখানে 2000 এটা মোট সময়, শুরুর সময় বলা, তখন এটার আনসার হবে কি, আনসার হবে চেঞ্জ। এটার আনসার কি হবে, এটার আনসার হবে চেঞ্জ। কি হবে বলো তো, আনসার তাহলে কি হবে, এটার আনসার হবে চেঞ্জ। আনসার কি হবে, আনসার চেঞ্জ। ক্লিয়ার? অর্থাৎ আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000। এস দ্য সান, এটার পরে গ্যাপ হবে, হ্যাঁ, এস দ্য সান, এখানে গ্যাপ হবে, গ্যাপটা যদিও এখানে মিস্টেক করছে, গ্যাপটা আমি দিয়ে, এস দ্য সানের পরে একটা গ্যাপ হবে, এটা আরেকটা ক্লজ। বলো তো এটা অ্যান্সার কি হবে, দেখি কে কি পারো। দেখি এটার অ্যান্সার আমি বলবো পরে, তোমাদের থেকে দেখি তোমরা কেমন পারো আর কি। বলো। অ্যান্সার বলো হচ্ছে নাম্বার সহ, তাছাড়া শুধু এবিসিডি লিখলে তো বুঝতে পারবো না যে কয় নাম্বারে অ্যান্সার করছো, সো নাম্বার সহ অ্যান্সার করো। ইকরা আলিনা বলছো 29 সি, ধন্যবাদ তোমাকে ইকরা আলিনা, আলিনা নাকি আলেনা জানি না। অর্পিতা কানু জয়া বলছো 29 সি, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তারপরে আর কেউ নাই, বাকিরা কি, হুমায়রা তাসনিম বলছো 29 সি, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তার মানে 3 জন কমেন্ট করছো, হ্যাঁ 29 সি, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কষ্ট করে চেষ্টা করে পরিশ্রম করে অ্যান্সার করছো। চলো এবার আমরা একটু বিস্তারিত বলি। দেখো প্রিন্সিপাল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল, তো এটা কি ডিসাইডেড, তো একটু আগে বললাম ডিসাইডেড কি ভি2 না, ভি2 মানে কি পাস্ট টেন্স না, এটা পাস্ট টেন্স, তো একটা সাইড পাস্ট টেন্সে থাকলে অপর সাইড আমাদের পাস্ট টেন্সে করতে হবে। কি করতে হবে, পাস্ট টেন্স মেইনটেইন করতে হবে। কি করতে হবে, পাস্ট টেন্স মেইনটেইন করতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্স প্রিন্সিপাল, আমাকে এটাও পাস্ট টেন্সে করতে হবে। তাহলে পাস্ট টেন্স যদি করি, হ্যাজ তো আর পাস্টে বসে না, এটা তো ভি1, ভি1 তো প্রেজেন্ট, এই ভার্বের সাথে এস যুক্ত ওটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, এটাও হচ্ছে না। পাস্ট কোথায়, যে এটা হচ্ছে পাস্ট টেন্স, যে কোনো পাস্ট টেন্সে অ্যান্সার করা যায়, যে কোনো পাস্ট টেন্সে কি করা যায়, যে কোনো পাস্ট টেন্সে অ্যান্সার করা যায়। তাহলে অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। তোমরা যারা সি করছিলে, যদিও ধন্যবাদ দিয়েছি, অনেক হয়তো বা উচ্ছ্বসিত হয়েছে যে না আমারটা হয়ে গেছে, আসলে অ্যান্সার সি হবে না, অ্যান্সার হবে ডি। পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করতে হবে, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, যে কোনো পাস্টই করা যায়, বাট পাস্ট পারফেক্ট থাকলে আমরা সেটাই অ্যান্সার করতাম, ঠিক আছে। পাস্ট পারফেক্ট থাকলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট, তো পাস্ট কন্টিনিউয়াস থাকলেও প্রবলেম নেই, পাস্ট করলেই হবে। 30 নাম্বার দেখো, 26তম বিশেষের একটা কোয়েশ্চেন, বলো ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ড্যাশ। ডু নট অর্থাৎ
তুমি কোনো শব্দ করিও না যখন কি বলো বলো তো কি হবে? ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার। অর্থাৎ তুমি শব্দ করিও না, এটা তোমাকে নিষেধ করছি, কারণ আমার বাবা এখন ঘুমাচ্ছে। এটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ স্লিপিং। তুমি এখন শব্দ করিও না, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, এটা একদম চলমান কাজ বোঝাচ্ছে। দেখো 26তম বিসিএস এর আরেকটা কোয়েশ্চেন অলরেডি, এটা শুরুর সময় বলা আছে ফ্রাইডে, একদম শুরুর সময় বলা, তাই না ভাইয়া? যেহেতু একদম শুরুর সময় বলা, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো এটা কি সিন্স। অ্যান্সার কি করব? অ্যান্সার করবো হচ্ছে সিন্স। এটা আর বললাম না, আমরা কিছু অন্য কোয়েশ্চেন সলভ করি। দেখো 32 নাম্বার, শি টোল্ড মি হিজ নেম, শি টোল্ড মি হিজ নেম আফটার হি ড্যাশ। দেখি 32 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার কে কে করো। দেখো এখানে কি আছে? আফটার, আফটার না? আর আফটারের পরে কোন টেন্স হয় একটু আগে বললাম। আফটার মানে পরে, মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের এক্সাম্পল কি? এই যেটা আছে পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং এটাই সঠিক আনসার। কি হবে? আফটার মানে আফটার থাকলে আফটারের পরে পাস্ট পারফেক্ট। আমি এই দুইটা টপিকের কোশ্চেন সলিউশন করে আমি তোমাদের কিছু কন্টেন্ট এক্সট্রা ইনফরমেশন দিব। হ্যাঁ, তোমরা ধৈর্য ধরো, শেষ পর্যন্ত থাকো, চিন্তার কিছু নাই। দেখো 35 নম্বর প্রশ্নটা একটু দেখো তো। জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশ। এটা 24তম বিসিএস এর একটা কোয়েশ্চেন। যারা ক্লাসটি করছো একটু চেষ্টা করো 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি পারো কিনা। জাস্ট নাও, এগুলো কোনো বাক্যে থাকলে সে বাক্যটা অ্যান্সার করবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ থাকবে অক্সিলারি ভার্ব, এবং তারপরে একটা V3 থাকবে। তারপরে কি থাকবে? তারপরে একটা V3 থাকবে। তাহলে দেখো এখানে হ্যাভ হ্যাজ নাই অক্সিলারি ভার্ব, এখানেও নাই, এখানেও নাই। এই যে হ্যাজটা হচ্ছে অক্সিলারি। এখন বলতে পারো হ্যাজ এর পরে আবার হ্যাড কিভাবে বসছে? এই হ্যাডটা হচ্ছে হ্যাভের V3। আমরা বললাম আই হ্যাভ এ কাউ, এটা মনে করো নর্মালি হ্যাভটা V1 হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিটে বসছে। তাহলে এটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট করি, তাহলে প্রেজেন্ট পারফেক্টটা আই, তারপর অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, এবং তারপর একটা V3 বসাতে হয়। V3টা কি? এটার V3 বসাতে হবে। এটা যেহেতু মেন ভার্ব, এটার V3 কি? হ্যাভ, হ্যাড, হ্যাড। তখন আই হ্যাভ হ্যাড পাশাপাশি বসবে, ঠিক আছে? ঠিক একইভাবে এই হ্যাজটা হচ্ছে টেন্সের অক্সিলারি ভার্ব, যে হ্যাভ অথবা হ্যাজ একটা দেওয়াই লাগবে, তারপরে V3, আর এটা হচ্ছে মেন ভার্বের V3। এটা কি বলতো? এটা V3। এটা তো হ্যাভ ছিল, হ্যাভটাকে আমরা V3 হিসেবে হ্যাড বসিয়েছি। হ্যাভটাকে আমরা V3 হিসেবে কি করছি বলতো? হ্যাড করিয়েছি। ক্লিয়ার? অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো 36 নম্বর প্রশ্নটা একটু কে কে সঠিক অ্যান্সার করতে পারো আমি একটু দেখে। এটা হচ্ছে 23তম বিসিএস এর একটা কোশ্চেন। ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন ড্যাশ দ্য রেনি সিজন বিগান, দ্য রেনি সিজন ওয়াজ বিগান। দেখি আমি এই প্রশ্নের অ্যান্সার দেখতে চাচ্ছি। যারা ক্লাস করছো তারা নাম্বার দিয়ে কমেন্ট করবা। 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার কাছে কি মনে হচ্ছে একটু বলো। ইংরেজির ক্ষেত্রে তোমাদের যেটা ইম্পর্টেন্ট, বাকি সাবজেক্টের কথা আমি জানি না, বলবো না, বাট ইংরেজির ক্ষেত্রে তোমাদের রুলসের থেকে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। এজন্য আমি তোমাদের প্র্যাকটিস নির্ভর ক্লাসটা নিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষায় আসলে কীভাবে অ্যান্সার করতে হবে এই টপিক থেকে। এবং একটা টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সকল ধরনের প্রশ্নই কিন্তু এখানে দেওয়া আছে। সো
ক্লাসটি মনোযোগ সহকারে করলে যদি টেস্ট থেকে কোশ্চেন আসে তাহলে এর বাইরে থেকে আসার সম্ভাবনাটা একেবারেই কম। ক্লিয়ার? 36 নাম্বার জেসমিন খাতুন বলছো এ। দেখি বাকি যারা আছো একটু অ্যান্সার করার ট্রাই করো, দেখো পারো কিনা। ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন, কি হবে কও তো? বাকি যারা আছো তারা আসলে পারো কিনা জানি না, মেবি অ্যান্সার করতে পারছো না। দেখো ওয়াজ গোয়িং, তো এটা কি পাস্ট টেন্স না? এটা পাস্ট টেন্স, তাহলে আমাদের পরবর্তী যে ক্লজটা থাকবে সেটাকেও পাস্ট টেন্সে করতে হবে। ঠিক আছে, দুইটা পাস্ট করতে হবে। কি করতে হবে? পাস্ট। তাহলে এটা যেহেতু পাস্ট, আরেকটাও কি পাস্ট টেন্সে অ্যানসার করতে হবে। এখন বিগিনস, এটা তো প্রেজেন্ট, প্রেজেন্ট তো হতে পারে না, আমার পাস্ট লাগবে। এখন বলতে পারো ভাইয়া হ্যাড বিগান, আমরা জানি হ্যাডের পরে যে ভার্বটা আসে সেটা হলো V3, বাট বিগান তো V3 না, বিগান V3, এটা তো V2, এটা তো V2, V2 তো বসবে না। আর ওয়াজের পরে ভার্বের সাথে আইন যে যুক্ত হয় এটাও V2, আবার বিগান V2, দুইটা পাশাপাশি V2 তো কখনো বসতে পারবে না, দুইটা পাশাপাশি V2 বসতে পারবে না। আর এই যে নরমালি এটা V2, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা সঠিক আছে, বাকিগুলো সঠিক নাই, বাকিগুলো সঠিক নাই। কেন? মূল কথা এটা টেন্সের স্ট্রাকচারে মিলে না, যেহেতু পাস্ট টেন্স এটাও পাস্ট লাগবে, বাট এটা প্রেজেন্টে ছিল। আর এই দুটাই ভুল। কি এই দুটার ভুল হচ্ছে এই দুটাই মিলেই না, হেডের পরে V3 লাগে, এটা তো V2, আর ওয়াজ V2 একটা, আবার বিগান V2, দুইটা পাশাপাশি কখনো বসতে পারবে না, তার মানে এই দুটাও কি ভুল। সঠিক অ্যান্সারটা অপশন এ, সঠিক অ্যান্সারটা কি অপশন এ। দেখি এটা অ্যান্সার করো, দেখি যারা ক্লাসটি করছো একটু চেষ্টা করো, এটা সঠিক অ্যান্সার। 38 নম্বর, দ্য পাথ ড্যাশ পাথ, সো উই আর এবল টু ওয়াক থ্রু দ্য পাথ। ভালো, যারা ক্লাসটি করছো একটু অ্যান্সার করার ট্রাই করো, এটা সঠিক অ্যান্সার কি হবে। দেখো এটা পাস্টে আছে, তাহলে এটা কি করবা? এটাকে আমাদের পাস্টে করতে হবে, তাহলে এই দুটো আগেই ভুল। এখন পাস্ট পারফেক্ট থাকলে আমি বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তাহলে এখানে পাস্ট পারফেক্ট কোনটা? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন তোমার কথা হচ্ছে হ্যাড বিন প্লাস V3, এটা কিন্তু একটা প্যাসিভ স্ট্রাকচার। কি বলতো? এটা হচ্ছে একটা প্যাসিভ স্ট্রাকচার, এবং প্যাসিভ স্ট্রাকচারে অ্যান্সারটা করতে হবে। কেন জানো? কারণ দ্য পাথ, অর্থাৎ এটা একটা বস্তুবাচক সাবজেক্ট, একটা বস্তুবাচক সাবজেক্ট এখনো নিজে নিজে কাজ করতে সক্ষম হয় না। একটা বস্তুবাচক সাবজেক্ট কখন নিজের কাজ নিজে করতে সক্ষম হয় না, এটা অন্যের সাহায্য নিয়ে করতে হয়। এজন্য ব্যক্তিবাচক সাবজেক্ট যখন একটা সাবজেক্টের কাজ করবে তখন সেই বাক্যটাকে প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হবে, কারণ সেটা নিজের কাজ নিজে করতে পারে না। যেমন বই কি নিজে নিজে পড়তে পারে না? বই আমার দ্বারা পড়া হয়। কলম কি নিজে নিজে লিখতে পারবে না? কলমও লিখতে পারবে না, কলম দিয়ে আমি লিখি। ঠিক আছে, সো বিষয়টা এমন, প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হবে আর কি। দেখো পরবর্তী 39 নাম্বার কোশ্চেনটা একটু দেখো তো পারো কিনা। As they waited, Rahim argued against while, এটা ক্লু দেই। while এর পরে কোনো ক্লজ আসলে সেই ক্লজটা অলওয়েজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে? কন্টিনিউয়াস টেন্স মানে একটা আইএনজি লাগে, তাই না? আইএনজি, এটা আইএনজি নাই, এটা আইএনজি নাই, এটা আইএনজি নাই, তাহলে এগুলো তো হচ্ছে না আনসার। এগুলো ক্যান্সেল হচ্ছে না। কন্টিনিউয়াস টেন্স মিন্স অবশ্যই এখানে একটা আইএনজি যুক্ত ভার্ব থাকা লাগবে। এটা হচ্ছে আইএনজি, আইএনজি মানে কন্টিনিউয়াস, আর এটা পাস্টের কন্টিনিউয়াসের জন্য পাস্টের একটা অক্সিলারি ভার্ব ওয়াজ বসবে। তাহলে সঠিক অ্যান্সার কি বলো তো? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। বিয়াল্লিশ নাম্বারটা আনসার করার ট্রাই করো তো ভাইয়া। দেখো, এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, তারপরে তোমরা একটা কোয়েশ্চেনটা সলভ করো, দেন আমরা আলোচনাটা করব। Which one of the following sentence is correct? If I own the lottery, I bought a big house. If I win the lottery, I shall buy a big house. If I own the lottery, I will buy a big house. সংক্ষেপে লিখি, ইফযুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে পরে হয় ফিউচার ইনডিফিনাইট। ইফযুক্ত ক্লজটা যখন পাস্ট ইনডিফিনাইট হবে তাহলে পরে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম। আর ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরে হবে উড কুড মাইট, তিনটা হতে পারে, উড হ্যাভ প্লাস V3। এখন ওন এটা কি? এটা তো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হলে পরে উড প্লাস V1, এখানে উড প্লাস V1 নাই, কেটে দাও। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে ফিউচার ইনডিফিনিট হয়, ওইদিকে ফিউচার ইনডিফিনিট আছে, তার মানে এটা হতে পারে। বাকি দুইটা দেখি, এটাও পাস্ট ইনডিফিনিট, দুইটাই পাস্ট ইনডিফিনিট থাকলে পরে উড প্লাস ভার্বের বেস ফর্ম, দেখে এখানে উড নাই, আছে নাই, তার মানে সি নাম্বারটা হচ্ছে না, ডি নাম্বারটাও হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্সে তোমাকে মনে রাখতে হবে। আমি তো জিরো কন্ডিশনাল আগেই বলেছি, যেটা শুধুমাত্র আমাদের চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে হয়, এবং বাক্যগুলো বলেছি। তো মনে রাখবা, শীতকালে শীত লাগে, গরমকালে গরম লাগে, পানিকে ফ্রিজ করলে পানি বরফ হয়, আর পানিকে ফোটালে পানি বাষ্প হয়। এই 4টা বাক্য মনে রাখলে তোমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্স ক্লিয়ার। আর পরবর্তীতে আমাদের থাকে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে উড প্লাস বেস ফর্ম, পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ প্লাস V3। কি হবে? উড হ্যাভ প্লাস V3। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখানে গ্যাপ হবে ঠিক এই জায়গায়, এখানে একটা গ্যাপ হবে। বলো, এটা সঠিক অ্যান্সার কে কে পারবা? যারা পারবা তারা অ্যান্সার করার ট্রাই করো। হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ। দেখো, ইফযুক্ত ক্লজটা আমি একটু আগে লিখছিলাম। ইফযুক্ত ক্লজ আছে পাস্ট পারফেক্ট টেন্স। কি আছে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে ইফযুক্ত ক্লজ, তাহলে অপর ক্লজটা কি হবে? উড হ্যাভ প্লাস V3। কি হবে? একটা উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। তাহলে এখানে দেখো V3 আছে, V3 কিন্তু এখানে অলরেডি আছেই। আমার লাগবে কি? শুধু লাগবে শুধু উড হ্যাভ। কি লাগবে? লাগবে কি? শুধু উড হ্যাভ। কি লাগবে বলো তো ভাইয়া? আমার লাগবে শুধু উড হ্যাভ। আশা করি এই প্রশ্নটাও তোমার কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা 44 নম্বর প্রশ্নের একটা সলভ করে, এটা ম্যাথ হাফ, অনেক আগের একটা কোশ্চেন যদিও। ইফ হি হ্যাড স্টাডিড, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তী ক্লজটি কি হয় মাত্র বললাম, এখন আর বলবো না, তোমরা এবার অ্যান্সার করো দেখি। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন দিলাম, বলো এটা কি হবে? যারা ক্লাস করছে একটু রেসপন্স করো, যদি তোমার দ্বারা এটা অ্যান্সার করা সম্ভব হয় তো অ্যান্সার করো, সমস্যা কি? তাহলে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে আমাদের পরবর্তী ক্লজটা হওয়া উচিত কি? উড হ্যাভ প্লাস V3। এখানে উড হ্যাভ প্লাস V3 নাই, এখানে উডের পরে হ্যাভও নাই, এখানে উইল হ্যাভ, উইল তো হবে না, উড হ্যাভ V3।
তার মানে এটা সঠিক অ্যান্সার কি? এটা সঠিক অ্যান্সার নর্মালি হয়ে গেল ডি। সঠিক অ্যান্সার নর্মালি ডি। সো আমরা একটা রুলস পড়বো, একটা প্র্যাকটিস করব অনেকগুলো, যাতে পরীক্ষায় আসলে আমরা অ্যান্সার করতে পারি। ইফ আই ওয়ার, তো ইফ আই ওয়ার মানে ইফের পরে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে কি হবে? পরে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে বলো এটা অ্যান্সার কি হবে? বলো। বলো কি হবে এটার অ্যান্সার, একটু জানাও। তাহলে অ্যান্সার নরমালি হয়ে গেল, এই যে বি নাম্বার। হ্যাঁ, এটার বলা লাগবে না, কারণ উড তারপরে ভার্বের বেস ফর্ম। এখন থেকে যাই করাবো দেখো খুব ইজিলি অ্যান্সার হয়ে যাবে। হ্যাড নন ইউ আর ওয়েটিং আউটসাইড, হ্যাড আই নন। তো হ্যাড প্লাস ভি3 মানে কি? পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড প্লাস ভি3 মানে, আর হ্যাড যখন বাক্যের শুরুতে থাকে তখন আর ইফ দেওয়া লাগে না, হ্যাডটা ইফের কাজ করে দেয়, ঠিক আছে? সো ইফ আই নোন, হ্যাড আই নোন, সরি হ্যাড আই নোন মানে পাস্ট পারফেক্ট। তো এক পাশে পাস্ট পারফেক্ট থাকলে আরেক পাশে কি হয়? উড হ্যাভ প্লাস ভি3। বলো তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? বলো তাহলে অ্যান্সারটা কি হওয়া উচিত? তাহলে নরমালি এটার অ্যান্সার হওয়া উচিত উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস কি? ভি3, ঠিক আছে? তার মানে এটার অ্যান্সার ডি নাম্বার। এটার অ্যান্সার কি বলো তো? ডি নাম্বার। দেখো 47 নম্বর, এটা হচ্ছে 35তম বিসিএস এর একটা কোশ্চেন। দিস কুড হ্যাভ ওয়ার্ক, এখানে কুড হ্যাভ ওয়ার্ক দেওয়া আছে, তাহলে ইফযুক্তটা কি হবে দেখি? যে কোনো পাশে গ্যাপ থাকতে পারে, শুধু যে ইফযুক্ত থাকবে আর পরেটা গ্যাপ থাকবে এমন না, গ্যাপ যে কোনো ক্লজে থাকতে পারে। আমরা একটু আগে উড হ্যাভ প্লাস ভি3 গ্যাপ ছিল, ওটা অ্যান্সার করছিলাম, বাট এবার গ্যাপ হচ্ছে ইফযুক্ত ক্লজে। তাহলে ইফযুক্ত ক্লজে যদি গ্যাপ থাকে তখন তুমি সেটার অ্যান্সার কিভাবে করবা? বলো তখন তুমি সেটার অ্যান্সারটা কিভাবে করবা? তখন সেটার অ্যান্সার করতে হবে তোমাকে ইফযুক্ত ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3। কি হবে? হ্যাড প্লাস ভি3। এখানে ভি3 অলরেডি আছে, আবার লাগবে শুধু কি? লাগবে শুধু হ্যাড। তো হ্যাডটা কোথায় আছে? এই যে এখানে। হ্যাডটা কোথায় আছে? হ্যাডটা হচ্ছে শুরুতে। হ্যাডটা কোথায় আছে বলো তো? এখানে। ঠিক একইভাবে পরের প্রশ্নটা দেখো, এটা 27তম বিসিএস এর কোশ্চেন। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, উড হ্যাভ হ্যাপেন্ড এখানে দেওয়া, উড হ্যাভ হ্যাপেন্ড দেওয়া, তার মানে ইফযুক্তটা ঠিক একইভাবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখি এটা কে কে পারো, আমি একটু দেখতে চাই। এই এ আর বি হবে না, এটা সি হবে নাকি ডি হবে? এখন দেখি তোমরা কোনটা অ্যান্সার করে, এটা আমি বলবো। সি নাকি ডি? কে সির পক্ষে কে ডির পক্ষে কমেন্টে এবার মতামত প্রকাশ করো। ভালো ভালো দেখি। এখন অনেকে তোমরা কেউ সি বলছো, কেউ ডি বলছো। দেখো দ্য ব্রিজ, মনে করো এটাকে সব বাদ, বাক্য এখান থেকে শুরু। দ্য ব্রিজ, ব্রিজ একটা বস্তুবাচক, এবং ব্রিজ কি নিজে নিজে ভেঙে যায় না, ব্রিজ ভাঙা হয়। আর ব্রিজ নিজে নিজে কোনো কাজ করতে পারবে না। একটা ব্রিজ হচ্ছে বস্তুবাচক একটা বিষয়, তাই না? তো একটা ব্রিজ বস্তুবাচক যেহেতু একটা বিষয়,
তার মানে ব্রিজ কিন্তু নিজে নিজে কোনো কাজ করতে পারবে না, সেটাকে আমরা প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হবে। কি করতে হবে বলো তো ভাই, এটাকে আমাদের প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হবে। তাহলে প্যাসিভ স্ট্রাকচার কি, এটা তো সরাসরি অ্যাক্টিভ হয়ে গেছে, প্যাসিভ করতে হলে মাঝে একটা এক্সট্রা পি ভার্ব অ্যাড করতে হয়, বিন। এটা হচ্ছে কি প্যাসিভ স্ট্রাকচার। এটা কি বলতো, এইটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার, ঠিক আছে। এজন্য আমরা অ্যান্সার করব ডি। অনেকে পাস্ট পারফেক্ট দেখে সরাসরি সি অ্যান্সার করছে, হ্যাঁ, বাট ওটা যেহেতু এখানে অ্যাক্টিভ স্ট্রাকচার, সরি প্যাসিভ স্ট্রাকচারে অ্যান্সার করতে হবে, এজন্য আমাদের অ্যান্সারটা এখানে সি না করে আমরা ডিটাকে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে অ্যান্সার করব। দেখো পরবর্তী 49 নাম্বারটা দেখো, শাহিন উড নেভার হ্যাভ টেকেন, এই যে উড হ্যাভ ভি3, তো উড হ্যাভ ভি3 থাকলে আরেকটা পাস্ট পারফেক্ট হয়। এগুলো তোমাদের ধরে নিতে হবে যে কোথায় কি আছে, এগুলো এই ক্লুটা আগে তোমাকে বের করতে হবে একটা প্রশ্ন থেকে। বড় প্রশ্ন দেখেই মনে করো যে আগে হতাশ করা যাবে না, আগে দেখো, ঠান্ডা মাথায় দেখো, নর্মালি কিন্তু অ্যান্সার হয়ে যায় প্রতিটা প্রশ্নের, নর্মালি কিন্তু অ্যান্সার হয়ে যায়। অর্থাৎ শাইন উড হ্যাভ বিন, এটা ভি3 আছে, তার মানে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে হবে হচ্ছে পাস্ট, ইফযুক্তটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে বলো তো ভাইয়া, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এই যে হি হ্যাড নন, হি হ্যাড নন, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা বলো ওয়াটার বয়েলস, তো এটা হচ্ছে কনজাংশন বসবে যে পানিকে যদি তুমি ফোটাও তাহলে পানি কি হবে, ওয়াটার বয়েল হবে, যদি পানিকে তুমি 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটাও, অর্থাৎ যদি, কি হবে বলো তো, যদি, অর্থাৎ ইফ, কি হবে, ইফ। 54 নাম্বারটা বলো, 54 নাম্বারটা বলো। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত করে অ্যান্সার করে ফেলো, কি হবে, কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই ওয়ার ইউ। তো পাস্ট ইনডিফিনিট যখন থাকবে পরবর্তীতে কি করব, পরবর্তীতে উড বা কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে কি হবে, এখানে বেস ফর্ম দেওয়া আছে, আমার শুধু লাগবে কি, লাগবে শুধু উড। কি লাগবে, লাগবে শুধু উড। ক্লিয়ার, লাগবে শুধু কি উড। 55 নাম্বারের আগের কোশ্চেনটা একটু মিস্টেক ছিল, এটা আবারও আসছে, এবার সঠিক আছে। দেখো আগের কোশ্চেনটা অনুযায়ী সেটার অ্যান্সার ঠিক ছিল, হ্যাঁ, মানে ওইটা অনুযায়ী, বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা, এটা তোমরা আগে অ্যান্সার করো তারপর আমি বলি। দেখো ইফের পরে পাস্ট পারফেক্ট আছে, তাহলে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে হবে উড হ্যাভ ভি3, এটা হচ্ছে পরবর্তীতে হবে, তাই না, উড হ্যাভ ভি3। দেখো উড হ্যাভ ভি3 আবার ভি3, মানে এটা প্যাসিভ স্ট্রাকচার হয়েছে, বিনটা অ্যাড করে আমরা প্যাসিভ স্ট্রাকচার করছি, এবং প্যাসিভ স্ট্রাকচারই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কেন, কারণ অ্যারেস্ট কিন্তু কেউ নিজে নিজে অ্যারেস্ট হয় না। অ্যারেস্ট কি, সারেন্ডার নিজে নিজে করে, বাট অ্যারেস্টটা কি, আরেকজন অ্যারেস্ট করে নিয়ে আসে, নিজের কাজ নিজে কিন্তু হচ্ছে না এটা, হ্যাঁ, আরেকজনের সাহায্যে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট কিন্তু নিজে নিজে না, অ্যারেস্টটা কি আরেকজন করতেছে, নিজের কাজ নিজে করছে না, অর্থাৎ হি সাবজেক্ট, সে কি অ্যারেস্ট করছে নাকি সে আরেকজনের থেকে অ্যারেস্ট হয়েছে, আরেকজন থেকে অ্যারেস্ট করছে, যেহেতু এটা নিজের কাজ নিজে না, তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচারে করতে হবে। এটা কি করতে হবে, এটা প্যাসিভ স্ট্রাকচারে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার, যেহেতু প্যাসিভ স্ট্রাকচারে অ্যান্সার করতে হবে সেজন্য এটার অ্যান্সার হচ্ছে সি হবে। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার সি করতে হবে। এখন দেখো আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট রুলসগুলো বলি, যে টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়িয়েছি। নেক্সট আমরা ভয়েস পড়বো, ন্যারেশন পড়বো, রাইট ফরওয়ার্ড ভার্ব পড়বো, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো, সেন্টেন্স পড়বো, এগুলো আমরা পড়বো, সমস্যা নেই। আমাদের আরও 3টা ক্লাস আছে, আমরা মোটামুটি সব শেষ করে দেবো। ইংলিশ নিয়ে প্যারা নেওয়া লাগবে না, আমরা শর্ট টাইম হলেও 5টা ক্লাস, প্রতিটা ক্লাস 1-1.5 ঘন্টা করে যদি নেওয়া যায় তাহলে তোমাদের সকল কিছু সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এবং বলে রাখি যে কোয়েশ্চেনগুলো আমি সলভ করাবো, যে কোয়েশ্চেনগুলো সলভ করাচ্ছি এগুলো একটু মনোযোগ সহকারে পড়বা, দেখবা এই রিলেটেড প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যাবা ইনশাল্লাহ।
টেন্স থেকে কে ওয়ার্ডগুলো একটু দেখবা। এখন বলতে পারো ভাই কে ওয়ার্ডটা কি? কে ওয়ার্ড হচ্ছে কোন শব্দ থাকলে কোন টেন্স হয়। যেমন আমরা জানি ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, অকেশনালি, রেগুলারলি, সেলডম, ফ্রিকোয়েন্টলি, এগুলো কোনো বাক্যে থাকলে সে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত সত্য থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি কোনো বাক্য যদি থাকে নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, অ্যাট দিস টাইম, এগুলো কোনো বাক্যে থাকলে সে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্সার করতে হয়, তাই না? পরবর্তীতে কি কোনো বাক্যে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, সো ফার, লেটলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্সার করতে হয়। সিন্স, ফর থাকলে বা হাউ লং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্সার করতে হয়। তারপরে কোনো বাক্যে যদি ইয়েস্টারডে, অ্যাগো, সি, ওয়ান্স, লাস্ট, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্সার করতে হয়। আর বাই প্লাস টাইম উল্লেখ থাকলে ফিউচার পারফেক্ট। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে টুমোরো বা নেক্সট থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যান্সার করবা, ঠিক আছে? আর কিছু সিকোয়েন্স অফ টেন্স আছে যে এক পাশে পাস্ট থাকলে আরেক পাশে পাস্ট টেন্সে অ্যান্সার করতে হবে, এটা মনে রাখবা। তারপরে বিফোর আফটারের নিয়ম, হোয়েন হোয়াইলের নিয়ম, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট, হোয়েন হোয়াইলের ক্ষেত্রে একটা পাস্ট ইনডিফিনিট হয়, একটা পাস্ট কন্টিনিউয়াস হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, তাহলে টেন্সটা ক্লিয়ার। আর স্ট্রাকচার যদি আসে, এটা তো আসার সম্ভাবনা কম যদিও, বাট এটা তোমরা নর্মালি সবাই পারবে কোনটা কোন টেন্স। এটা আসলে আমি মনে করি এই লেভেলের স্টুডেন্টরা সবাই পারবে, ঠিক আছে? এই টেন্স থেকে এতটুকু পড়লে মোটামুটি তোমাদের টেন্স থেকে যদি প্রশ্ন হয়ে থাকে এর বাইরে থেকে আসার সম্ভাবনাটা নেই, একেবারেই নেই বললে চলে। তাহলে আমাদের পরবর্তী যেটা সেটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে তো আর বলার কিছু নাই। কন্ডিশনাল সেন্টেন্স মাত্র 4 ধরনের। এই 4 ধরনের একটু মনে রাখবা। যখন চিরন্তন সত্য, চিরন্তন সত্য কি যদি শীতকাল হয় তাহলে শীত লাগবে, যেমন ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কোল্ড, ইফ ইট ইজ সামার ইট ফিলস হট, হয়ে গেল। আর কি পানিকে যদি ফ্রিজ করো পানি বরফ হবে, পানিকে যদি হিট দাও পানি বাষ্প হবে, এটাই আনা। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি, যে ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে হবে ফিউচার ইনডিফিনিট, পরে কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ক্লিয়ার? আর সেকেন্ড কন্ডিশনাল ইফযুক্ত পাস্ট ইনডিফিনিট থাকলে পরে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম, উড প্লাস ভার্বের বেস ফর্ম। আর থার্ড কন্ডিশনাল ইফযুক্ত ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরে হবে উড প্লাস ভি3। কয়েকটা কোয়েশ্চেন যে স্কিপ গেছে এগুলো হচ্ছে টেন্সের স্ট্রাকচার থেকে ছিল। আর টেন্সের স্ট্রাকচার আমি মনে করি এখানে পড়ানোটাও মানে তোমরা সবাই এই টেন্সের স্ট্রাকচারটা জানো। যেমন কি ধরনের প্রশ্ন, আমি যদি স্কিপগুলো একটু দেখাই, যেখানে 16 নাম্বার গেছে, বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট টেন্স, অর্থাৎ হ্যাজ বিন ইউজিং, এটা কি আইএনজি, আইএনজি মানে কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স? হ্যাঁ, এটা কোন টেন্স? দ্য ওয়ার ওয়ার্কিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো তোমাদের দেখো, আই উইল বি লিভিং, এটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে কি ফিউচার, তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস, এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ক্লিয়ার? সো আমি আশা করি তোমাদের আজকের টপিক ছিল খুবই শর্ট। যে রিলেটেড প্রশ্ন আমরা প্রত্যেকটা রুলস তো খুবই কম, কন্ডিশনাল 4টা, আর টেন্সে তো হাতে গোনা কয়েকটা, যে কে ওয়ার্ডগুলো, বিফোর আফটার, হোয়েন হোয়াইল, এই জিনিসগুলো মনে রাখলে হবে। আর সিকোয়েন্স অফ টেন্স, একদিকে পাস্ট থাকলে আরেকদিকে পাস্ট, আর টেন্সের স্ট্রাকচার, এই 5-6টা রুলস, ঠিক আছে? এই 5-6টা জিনিস মাথায় রাখতে পারলে এই 2টা টপিক থেকে প্রশ্ন যদি আসে তাহলে এর বাইরে আসার কোনো সম্ভাবনাটা নেই। খুবই কম রুলস, বাট আমরা প্র্যাকটিস করছি অনেক। তো আশা করব এখান থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা যারা উপস্থিত ছিলাম।